সবাইকে স্বাগত এটিএন নিউজে। ইসলামী ব্যাংক প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আজকে আমি আছি আকাশ এহসান। দর্শক, সাম্প্রতিক এবং অর্থনৈতিক বাণিজ্য নিয়ে আমরা প্রতিদিন আয়োজন করে থাকি হ্যাপেনিং পয়েন্টে, এবং সেই আয়োজনে আমাদের সাথে থাকেন একজন অতিথি। সামগ্রিক বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলি, আপনাদের জানাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে। ঠিক আজকেও আমাদের সাথে একজন যুক্ত আছেন। আমাদের সাথে আজকে যুক্ত আছেন আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক হিট বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আজকে আমাদের আলোচ্য বিষয় অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা। দর্শক, বাংলাদেশ একটি অর্থনৈতিক এবং উন্নয়নশীল দেশ। দারিদ্রতা আমাদের আষ্টপৃষ্ঠে অনেক আগে থেকেই লেগে আছে, এবং দারিদ্রতা মুক্তির জন্য ক্ষুদ্র ঋণ একটি বড় ভূমিকা রাখে। একজন নারী বা একজন ব্যক্তি ব্যাংকে গিয়ে ঋণ নিবে এবং সেই বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন তাদের কাছে খুবই দূরবোধ্য ছিল। সেই দূরবোধ্য বিষয়টি সহজ করার জন্য ক্ষুদ্র ঋণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এই ক্ষুদ্র ঋণ একটি মাইলফলক হিসেবে আমরা বলতে পারি। এবং 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নোবেল জয়ের মধ্য দিয়ে ক্ষুদ্র ঋণ বিশ্বব্যাপী ব্যাপকভাবে সমাদিত হয়। তাই আজকে আমাদের বিষয় অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা। আমি যেটি বলছিলাম, আমাদের সাথে আলোচনায় আজকে যুক্ত হবেন আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক হিট বাংলাদেশ। তার কাছে আমরা যাচ্ছি আজকের বিস্তারিত জানতে। স্যার, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হিট বাংলাদেশ কি আসলে? ধন্যবাদ। আপনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এটিএন বাংলার সকল শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। সাথে সাথে আমি আজকে আমরা এটিএন নিউজে আছি। জি, এটিএন নিউজের সকলকে আমি ধন্যবাদ দেই। আমি আজকে বিশেষভাবে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠানে কথা বলা শুরু করতে যাচ্ছি। হিট বাংলাদেশ হচ্ছে হেলথ, এডুকেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বাংলাদেশ সরকারের আহ্বানে একদল বিদেশিরা এদেশে আসছিলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। আর তখন একঝাঁক তরুণ বিদেশিরা এদেশে আসছিলেন। এসে তারা একটি প্রতিষ্ঠান করেন, তার নাম হচ্ছে হিট। হিট হচ্ছে হেলথ, এডুকেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট। হেলথ সেক্টরে আমাদের হসপিটাল আছে। আপনারা জানেন যে লেপ্রোসি পেশেন্ট এদেশে এখনও আছে, যেটাকে কুষ্ঠ বলা হয়, এবং চা বাগানে প্রচুর কুষ্ঠরোগ আছে। আমাদের একটা হসপিটাল আছে তাদের জন্য। তারপর গ্রেটার সিলেট ডিভিশনে টিবি, ম্যালেরিয়া এবং কুষ্ঠ, এটা আমরা সরকারের সাথে মিলে চিকিৎসা দিয়ে থাকি। প্রত্যেকটা হাসপাতালে আমাদেরকে একটি করে রুম দিয়েছে যেন আমরা স্বাস্থ্য সেবা করি। তারপর এডুকেশন, আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলা মিডিয়াম স্কুল আছে, টেকনিক্যাল স্কুল আছে, পলিটেকনিক কলেজ আছে এবং সাইক্লোন সেন্টার বেস প্রাইমারি স্কুল আছে। জি। ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের হরেক রকমের প্রোগ্রাম আছে, যেমন আমাদের ভেড়ার ফার্ম আছে, ছাগলের ফার্ম আছে, গরুর ফার্ম আছে, টার্কি হ্যাচারি আছে, কুচিয়ার হ্যাচারি আছে, তারপর আমাদের মাইক্রো ক্রেডিট আছে, হিট হ্যান্ডিক্রাফট আছে। বিভিন্নভাবে হিট বাংলাদেশ কাজ করে এবং হিটকে এই যে হেলথ, এডুকেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট এইভাবে আমরা পরিচালনা করি এবং প্রত্যেকটা সেক্টরে আমরা চেষ্টা করছি এগুলোকে সাধারণ মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য স্বাধীনতার পর থেকে কাজ করে যাচ্ছে। যদিও স্বাধীনতার পরপরই 2 বছর হিট বাংলাদেশ তখন ছিল হিট ইন্টারন্যাশনাল, এবং তারপর ওনারা যখন চলে যাবেন তখন চিন্তা করলেন যে না, ন্যাশনাল হবে, তারপর হলো হিট বাংলাদেশ। জি স্যার, আপনি যেটা বলছিলেন আসলে সামগ্রিক অনেক বিষয় নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন। একটুখানি শুধু বলে যাই যে এই বছর আমরা 50 বছর পূর্তি পালন করতে যাচ্ছি। তো এই 50 বছরের শুভেচ্ছাও আমি সকলকে জানাতে চাই। অবশ্যই আমাদের তরফ থেকেও থাকবে। আমি জানতে চাচ্ছিলাম, আপনারা বলছিলেন বিভিন্ন সেক্টর আপনারা কাজ করে যাচ্ছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে যদি আপনার কাছে প্রশ্ন রাখি, সরকারের সাথে আপনারা আসলে কিভাবে কাজ করে থাকেন? খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন, কোনো এনজিওর তাদের কোনো নিজস্ব এজেন্ডা নাই। সরকারের এজেন্ডাকেই আমরা বাস্তবায়ন করে থাকি। যেমন সরকারের বিভিন্ন সেক্টরে যেখানে সরকারের জনবলের ঘাটতি আছে, যেখানে অর্থের সংকট আছে, সেই জায়গাগুলো আমরা পূরণ করে থাকি এবং এভাবেই আমরা সরকারের সাথে কাজ করে থাকি। ইদানিং আমাদের একটি নতুন প্রজেক্ট আছে, আমরা বলি সমৃদ্ধি। বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 53 বছর, কিন্তু আজকেও কেন বাংলাদেশ সমৃদ্ধিশালী হলো না?
এবং একটা সার্ভে হয়েছে এবং সেই সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশ পিছিয়ে আছে। প্রথম হচ্ছে শিক্ষায়। কোথায়? শিক্ষায় প্রাইমারিতে ড্রপ আউট হয়। কেন ড্রপ আউট হয়? আপনি যদি লক্ষ্য করেন প্রাইমারি স্কুলে, গ্রামে, শহরে ঠিক এইভাবে না, গ্রামে যদি একটি ছেলে বা মেয়ে স্কুলে যায় তাকে বলে দেয় যে এই 5 লাইন তুমি পড়ে আসবে, কিন্তু পড়িয়ে দেয় না, তাকে শিখিয়ে দেয় না। কিন্তু বাড়িতে ওই সন্তানের বাড়িতে কেউ নেই যে তাকে এই পড়াই দিতে পারে বা শিক্ষাটা কমপ্লিট করে দিতে পারে। পরদিন যখন সে স্কুলে আসে তাকে জিজ্ঞেস করে পড়াটা সে পারে না, তাকে শাস্তির আওতায় আনা হয়, আবার পড়া দেওয়া হয়। কিন্তু আস্তে আস্তে এর মধ্যে তার একটা অনীহা হয় এবং ড্রপ আউট হয়। আমরা দেখলাম এই ড্রপ আউটটা কীভাবে বাদ দেওয়া যায়। আমরা একটা ইউনিয়নে 50 থেকে 60টি সেন্টার করেছি, যে সেন্টারের মধ্যে আগামীকালকের পড়াটা কমপ্লিট করে দিচ্ছি, আর ওই সমস্ত জায়গায় ড্রপ আউট এখন শূন্যতে নেমে আসছে। সো আমরা এভাবে সরকারের সাথে কাছে হেলথে পরীক্ষামূলক আমরা করেছি যে গ্রামে যদি আপনি সার্ভে করেন অথবা কাউকে জিজ্ঞেস করেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন, উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, নিশ্চয়ই বাবা ভালো আছি। তারপর বলেন মাঝে মাঝে ঘাটটা একটু ব্যথা করে, হ্যাঁ শরীরটা মেজমেজ করে, কোনোদিন কিন্তু উনি ডাক্তারের কাছে যাননি। কারণ কয়েকটা কারণ আমাদের সার্ভেতে দেখা গেছে। হতে পারে উনি অলস, হতে পারে উনি কৃপণ, হতে পারে উনি গরিব, হতে পারে ডাক্তার যেখানে যাবে সেখান থেকে ওনার দূরত্ব অনেক বেশি। এরকম অনেকগুলো কারণের মধ্য দিয়ে হয়তো তিনি কখনোই ডাক্তারের কাছে যাননি। আচ্ছা, আমরা তাদের জন্য এক একটা ওয়ার্ডে একজন স্বাস্থ্যকর্মী দিয়েছি। তিনি প্রত্যেক দিন 25টা ফ্যামিলি ভিজিট করবে এবং তাদের ডাটা নেবে এবং ব্লাড প্রেশার দেখবে, ইনস্ট্যান্ট ব্লাড সুগার দেখবে এবং হিস্ট্রি নেবে। ওই ইউনিয়নে সে যদি অসুস্থ হয় তাহলে ওই ইউনিয়নে বাই রোটেশনে আমাদের একজন MBBS ডাক্তার থাকবেন, তিনি ওখানে পাঠাবেন। এবং এইটা যে সমস্ত ইউনিয়নে আমরা করেছি সেখানে আমরা দেখেছি যে মেজর রোগ নেই, আর মেজরগুলো যেটা সেটা তো হসপিটালে যাবে, কিন্তু এই ছোটোখাটো জ্বর সর্দি কাশি পেটে ব্যথা এটা আস্তে আস্তে অনেক কমে গেছে, কারণ তারা ডাক্তারের চিকিৎসা পাচ্ছে। এইভাবে আমরা সরকারের সাথে কাজ করে থাকি। মানে মনস্তাত্ত্বিক অনেক বিষয় নিয়ে আপনারা কাজ করে থাকেন বলা যাচ্ছে। নিশ্চয়ই। যেহেতু এই প্রশ্ন উত্তরটিও পেয়েছি আমি, আপনি বলছিলেন যে মাইক্রো ক্রেডিটেরও ক্ষুদ্র ঋণেরও ব্যবস্থা আপনারা করে থাকেন, মানুষদের সহায়তা এগিয়ে আসেন। সেই ক্ষেত্রে আমি যদি জানতে চাই গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ কিভাবে ভূমিকা রাখে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি বলবো এটা বিরাট একটা ভূমিকা রাখে। ক্ষুদ্র ঋণ আছে বলেই আজকে গ্রামীণ অর্থনীতি দাঁড়িয়ে আছে। বাংলাদেশের যে বর্তমান অর্থনীতি যেভাবে পঙ্গু হয়ে গেছিল, বিভিন্ন ব্যাংকের অবস্থা দেখতেছেন, তাতে কিন্তু গ্রামে এই সংকট একটু কম, শুধুমাত্র মাইক্রো ক্রেডিটের কারণে। কারণ এই মানি ফ্লোটা রক্ষা করেছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো। যদিও আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন কয়েকদিন আগে আমাদের PKSF-এ, অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই এবং প্রতিবাদও করতে চাই। তিনি বলেছেন ক্ষুদ্র ঋণের মধ্যে দিয়ে দারিদ্রতা বিমোচন করা যায় না, দারিদ্রতাকে জিয়েই রাখা যায়। সেই দিন হয়তো প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আজকে আমি এই কথার প্রতিবাদ জানাচ্ছি যে অত্যন্ত ভুল তথ্য তিনি দিয়েছেন। গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র ঋণ একটা বিরাট ব্যাপার বহন করেছে। আপনি যদি বলেন যে গ্রামের নারীর ক্ষমতায়ন কে দিয়েছে? এই ক্ষুদ্র ঋণ। নারীকে ব্যবসায় কে দিয়েছে? এই ক্ষুদ্র ঋণ। এই নারীর সন্তানদেরকে স্কুলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ কে করেছেন? এই ক্ষুদ্র ঋণ। স্যার, আমরা আপনার কাছে আবারও ফিরবো একটা বিরতির পর, একটা বিরতি নিয়ে আসি। থ্যাংক ইউ। দর্শক, ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট আপনারা দেখছেন, নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সাথে, আমরা চলে যাচ্ছি তার কাছে আবারও। স্যার, আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ কীভাবে ভূমিকা রাখে, বিরতির আগে সে প্রশ্নে আবার ফিরে আসতে চাই। আমি একটা পরিসংখ্যান আপনাকে দিতে চাই যে কিভাবে, আমি যদি একটু দেখে বলি, কারণ পরিসংখ্যান অনেক সময় মনে রাখা যায় না সব। আপনি একটু অবাক হয়ে যাবেন, কারণ অনেকে ক্ষুদ্র ঋণকে শুধু ক্ষুদ্র হিসেবেই দেখে।
এর ব্যাপ্তি যে অনেক দূর এটা কিন্তু অনেকেই জানে না। আমি যদি বলি শুধুমাত্র 1 বছরের একটি পরিসংখ্যান যদি আপনাকে দেই, 2022-23-এর জুন পর্যন্ত সারা দেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বাস্তবায়ন হয়েছে 882টি সংস্থা, এবং এই প্রতিষ্ঠানে প্রায় 25,336টি শাখা স্থাপন করেছে। এতে কর্মরত রয়েছেন প্রায় 2,06,000-এর বেশি শিক্ষিত নারী এবং পুরুষ কর্মী। 4 কোটি পরিবার এর সাথে যুক্ত এবং প্রায় 3,25 লাখ পরিবারকে ঋণ দেওয়া হয়েছে, এবং এদের মধ্যে 96% কিন্তু নারী। তো নারীর ক্ষমতায়নের জন্য ক্ষুদ্র ঋণ কিন্তু এটা মূল ভূমিকা পালন করতেছে গ্রামে এবং গঞ্জে। 2023-এ আরেকটি আছে অর্থ বছরের, প্রায় 2,50,000 কোটি টাকার মতো ঋণ বিতরণ করা হয়েছে, যার স্থিতি থাকে গড়ে 1.5 কোটি প্রায় 1.5 লাখ কোটি টাকার কাছাকাছি, এবং সঞ্চয় আছে আমাদের প্রায় 62,000 কোটি টাকা। এবং গ্রামীণ ব্যাংকের অর্জনগুলো যদি আমরা এটার সাথে যুক্ত করি, এটা গ্রামীণ ব্যাংকের অর্জনের বাইরে, সেটা যুক্ত করলে 10 থেকে 15% আরও বাড়বে। এবং স্বাধীনতার পরপর আমাদের দেশে আমরা বলি দারিদ্রতার হার প্রায় 80% ছিল, সেটা দিনে দিনে কমতে কমতে অনেক জায়গায় কমছে। বিভিন্ন সরকার তাদের বিভিন্ন পরিকল্পনার জন্য তারা অনেক সময় নিজেদেরকে ফলাও করে প্রচার করছে তাদের এই কারণে এই দারিদ্রতা কমেছে, কিন্তু আমরা দাবিদার এই মাইক্রো ক্রেডিটের কারণে এই দারিদ্রতা কমেছে, কারণ দারিদ্র কিন্তু গ্রামে, এবং তার মূল কারণ হচ্ছে এই মূল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সুযোগ হয়েছিল তার সাথে কাজ করার, এবং বিভিন্ন এনজিওগুলো যারা বিশেষভাবে ক্ষুদ্র ঋণের কাজ করে তারা কিন্তু অনেক কিছু স্যারের কাছ থেকে শিখেছে। তাই আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি স্যারকেও ধন্যবাদ দিই এবং তাকে অভিনন্দন জানাতে চাই, এবং তার সাথে যে একটি টিম আছে উপদেষ্টার সকলকে অভিনন্দন জানাতে চাই, এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক। একদম, আপনি বলছিলেন আসলে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ অনেক বড় ভূমিকা রাখে। সেই পরিপ্রেক্ষিতে যদি আমি জানতে চাই আসলে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কি হওয়া উচিত বলে মনে করছেন? প্রথমে হচ্ছে সরকারের সাথে একটা ভালো সুসম্পর্ক, কারণ কিছুদিন আগ পর্যন্ত এনজিওগুলোকে সরকার অত বেশি মূল্যায়ন করেনি, যদিও এনজিওদের মাধ্যমে এই উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর। সেই ক্ষেত্রে যদি আমি বলি, আমি কয়েকটা পয়েন্ট নোট করে আসছিলাম যে এইগুলো যদি আমরা সরকারের সাথে যৌথভাবে করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। প্রথমে হচ্ছে যে কৃষি ক্ষেত্র, কৃষিকে যদি আমরা এগিয়ে নিতে না পারি তাহলে এই দেশকে এগিয়ে নিতে পারবো না। সেই ক্ষেত্রে যৌথভাবে সরকারের সাথে আমাদের কাজ করতে হবে এবং কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর ক্ষুদ্র ও কুটির শিল্পায়ন গ্রামে গঞ্জে প্রচুর আছে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেখানে সরকারের সহযোগিতা দরকার। মানব সম্পদ উন্নয়নে সেখানে সরকারের সহযোগিতা দরকার। মূলধন সরবরাহতে অনেক এনজিও কাজ করতেছে, কিন্তু তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে মূলধন নেই, এবং পিকিএসএফ সবাইকে সদস্যপদও দিচ্ছে না, এবং সেই কারণে তারা এই ব্যবহারও করতে পারতেছে না। সেইখানে সরকারের এগিয়ে আসতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে এনজিওরা অনেক পদক্ষেপ নিয়েছে, সেইখানে যদি সরকারের একটু সহযোগিতা থাকে, কারণ সরকারেরও একটি লক্ষ্য যেন মানুষের বেকারত্ব দূর হয়, আর সেই বেকারত্ব দূর করার জন্য এনজিওগুলো কাজ করতেছে। নারীর ক্ষমতায়নের কথা আগেও বলেছি, এখনও বলি, এবং নারীর ক্ষমতায়নের মধ্য দিয়েই এই দেশ দারিদ্র মুক্ত হবে, এটা আমি বিশ্বাস করি। শিক্ষার বিস্তারে এনজিওগুলো কাজ করতেছে ফ্রম দ্য বিগিনিং, এবং সেখানে সরকারের সহযোগিতা দরকার। বনায়ন বলি, এতেও সরকারের সহযোগিতা দরকার। এই বিভিন্ন ক্ষেত্রে সরকার এবং এনজিওগুলো যদি একসঙ্গে কাজ করার সুযোগ পায় তাহলে এই দেশ এগিয়ে যাবে, দারিদ্রতা দূর হবে। আসলে সুসম্পর্ক দরকার দুই পক্ষেরই ভিতরে। অবশ্যই। আমি একটু যদি বেরিয়ে আপনার কাছ থেকে জানতে চাই একটি বিষয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে এই আন্দোলনকে স্মরণ করতে চাই, কারণ দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতিতে বাংলাদেশ ভরে গিয়েছিল। আমাদের দেশে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কোনো আন্দোলনে এত জীবন দেয়নি, এত রক্ত যায়নি। আমি এখনো জানি না যে কত, আমার কাছে কোনো পরিসংখ্যান নেই, কত মায়ের কোল খালি হয়েছে, কতজন পঙ্গু অবস্থায় হাসপাতালে আছে, কতজন অন্ধত্ব বরণ করেছে, কতজন চিকিৎসার অভাবে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, আমি তাদের পরিসংখ্যান জানি না,
কিন্তু এটুক জানি যে তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, নতুনভাবে আমরা স্বাধীনতার স্বাদ পাচ্ছি। তাই আমি অত্যন্ত কৃতজ্ঞর সাথে আবারও তাদেরকে স্মরণ করি। তারা যে একটি সুন্দর পথ আমাদের দেখিয়েছে, আমি প্রত্যাশা করি বর্তমান সরকার এই প্রত্যাশায় আলোকিত হবে এবং সাথে সাথে ভবিষ্যৎ রাজনীতিবিদ বাংলাদেশে, কারণ বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরা, সেই রাজনীতিবিদদের একটু লক্ষ্য রাখতে হবে যেন আমরা এই লক্ষ্য থেকে বিচ্যুত না হই। আমরা অতীতে লক্ষ্য করেছি রাজনীতি এবং দুর্নীতি দুটো একসঙ্গে করে ফেলেছে। রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে দুর্নীতিকে দূরে রাখা, দুর্নীতিকে বন্ধ করা, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করা, কিন্তু তারা এটাকে একই পকেটে নিয়ে একই এজেন্ডা করে ফেলছিলেন। আমরা আশা করি বর্তমান সরকার সেখান থেকে বেরিয়ে আসবে এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমাদের উপহার দেবে, যেমন ছাত্ররা চাচ্ছেন। একদমই অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ, তার সুফল আমরা সবাই পাবো আশা করি। এবং আপনার কাছ থেকে যদি সেই প্রেক্ষিতে জানতে চাই, আপনি বিভিন্ন দেশে গিয়েছেন এবং আপনি বিভিন্ন গবেষণা রয়েছেন, আসলে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন রয়েছে কিনা, এবং পাশাপাশি তার সাথে যুক্ত করতে চাই বাংলাদেশকে আগামীতে কোথায় দেখতে চান, এটি শেষ প্রশ্ন আপনার কাছে। অবশ্যই সংস্কার প্রয়োজন আছে, কারণ যে অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি এ চলতে পারে না, কেউ গ্রহণ করতে পারে না। আমি বলবো মানে সর্বক্ষেত্রে প্রয়োজন, তারপরও একসঙ্গে তো সব কাজ করা সম্ভব না। আমি যদি আজকে এই সরকারের কাছে বলি কালকেই নতুন বাংলাদেশ উপহার দাও, সেটা পারবে না, আমাকে অপেক্ষা করতে হবে। এই জন্য এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি আবেদন জানাতে চাই আমি আমাদের দেশের জনগণের কাছে এবং সকল রাজনৈতিক দলের কাছে, যে সংস্কার অনেক ক্ষেত্রে প্রয়োজন, যেটা রাজনৈতিক দল দিতে পারে না, কোনো রাজনৈতিক সরকার এত সংস্কার করতে পারবে না যেটা আমাদের দরকার। তাই জন্য এই সরকারকে আমরা সময় দিই, সংস্কার করার জন্য যতটা সময় দরকার এটা যেন আমরা দেই। সংস্কার দরকার, প্রথমে আমি বলতে চাই সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং বিচার বিভাগ এর থেকে রাজনীতি মুক্ত করার একটি সংস্কার দরকার। তাদেরকে অবশ্যই স্বাধীন করতে হবে, রাজনীতি মুক্ত করতে হবে। এটা হচ্ছে প্রথম সংস্কার। তারপর আপনি যদি দেখেন বিভিন্ন মন্ত্রণালয়, আপনি যদি দেখেন ভূমি মন্ত্রণালয়ে যদি কোথাও যান দেখবেন সংস্কারে ভরা, মানে দুর্নীতিতে ভরা। এনবিআরে যান সেখানেও দুর্নীতি। এই সমস্ত ক্ষেত্রে আমাদের সংস্কার দরকার। আমি এখানে আর দুইটা জিনিস অ্যাড করতে চাই, যেহেতু আমরা এনজিওতে আছি, আমাদের দুইটা জায়গায় কাজ আছে, একটা হচ্ছে এনজিও ব্যুরো আর একটা হচ্ছে এমআরএ, মাইক্রো রেগুলেটরি অথরিটি। এই দুইটি জায়গায়ও সংস্কার দরকার, সেখানে দুর্নীতি এবং রাজনীতি মুক্ত, কারণ অনেক রাজনীতি ঢুকে গেছে। এই কারণে আমি বলবো রাজনীতি এবং দুর্নীতি মুক্ত সংস্থাগুলো চাই যেন আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। আর যে কথা বলছেন বাংলাদেশকে কোথায় দেখতে চাই, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি 3 বছর চলতে পারে তাহলে আমি বিশ্বাস করি আমি সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাব, কারণ আমাদের কোনো কিছুর ঘাটতি নাই, সব কিছু আমাদের আছে, শুধু দুর্নীতির কারণে আমরা পিছিয়ে আছি। আমি জানি না আমাদের আর কত সময় আছে। একদম শেষ মুহূর্তে, আমাদের সময় নেই আসলে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই, আমি একটি আবেদন রাখতে চাই সকলের কাছে, সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতেছি অরাজকতায় বিভিন্ন জায়গায় হচ্ছে, উচ্ছৃঙ্খলতা হচ্ছে। সকলকে বলতে চাই কেউ যেন মন্দের দ্বারা পরাজিত না হই, কিন্তু উত্তমের দ্বারা যেন আমরা মন্দকে পরাজিত করি। অবশ্যই আমরা যেটি বলছিলাম, অন্ধকার কাটিয়ে আমরা আলোর পথে আছি এবং নারী পুরুষ সবাই একসাথে কাজ করে আমরা উন্নতির অনেক দূরে এগিয়ে যাব। বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ, স্বাধীন এবং সুন্দর। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের জানাবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট ইসলামী ব্যাংক প্রেজেন্ট। আমাদের সাথে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক, হিত বাংলাদেশ। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আকাশ এহসান। আবারও দেখা হবে আগামীকাল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।